আবারও আমন্ত্রণ রাজকাহনে, সাথে আছি নবনীতা চৌধুরী। মূল আলোচনায় যাবার আগে চলুন জেনে নেই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। সারা দেশে চলছে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। গাবতলীতে শ্রমিক পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন, ভাঙচুর। দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত 6 মাসের জন্য স্থগিত করল হাইকোর্ট। বাম দলের হরতালে শাহবাগে সংঘর্ষ। হোসি কুনিও হত্যায় জেএমবির 5 সদস্যের মৃত্যুদণ্ড। বিচারে বিলম্বের সংস্কৃতি থেকে বেরিয়ে এলো আদালত, বললেন আইনমন্ত্রী। শেষ হলো বাঙালির প্রাণের মেলা অমর 21শে গ্রন্থমেলা। বিক্রি হয়েছে 65,40,00,000 টাকার বই। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সিপিবি, বাসদ সহ কয়েকটি বামপন্থী রাজনৈতিক দল আজ ঢাকায় আধাবেলা হরতাল করেছে। তবে ভোক্তা সংগঠন ক্যাবের এক রিট আবেদনের ভিত্তিতে আজ হাইকোর্ট জুন থেকে দ্বিতীয় দফা গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত 6 মাসের জন্য স্থগিত করে। গত বৃহস্পতিবার গ্যাসের দাম 2 দফায় বাড়ানোর সিদ্ধান্ত জানানোর পরেই বিএনপি ও বামপন্থী রাজনৈতিক দলগুলো এর প্রতিবাদ জানায়। বামপন্থী দলগুলো আজ হরতালের কর্মসূচি দিলেও বিএনপি পরে কর্মসূচি দেওয়ার কথা বলে এবং নিজেরা কর্মসূচিতে না গিয়ে তাদের মহাসচিব মির্জা ফখরুল এক জমায়েতে সাংবাদিকদের জানান, বাম দলগুলোর হরতালে তাদের সমর্থন আছে। তবে সেটা দলীয় সিদ্ধান্ত কিনা তা যেমন পরিষ্কার করেনি বিএনপি, তেমনি আজ হরতালেও তাদের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। এর আগেও গত আগস্ট মাসে রামপাল আন্দোলন শুরুর প্রায় 3 বছরের বেশি সময় বাদে এর বিরোধিতা করে দলটির প্রধান বক্তব্য দেওয়ার পর বিএনপি গত নভেম্বরের চলো চলো ঢাকা চলো এবং মহাসমাবেশে সমর্থন দিলে অনেক পর্যবেক্ষকই বলতে শুরু করেন এই দলটি এই সমর্থনের আড়ালে সরকার বিরোধী সকল রাজনৈতিক দল এবং পরিবেশবাদী ও সামাজিক সংগঠনগুলোর এক বৃহত্তর মঞ্চ গড়ে তুলতে চায়। এর আগে জুলাইয়ে গুলশান হামলার পরেও মূল 2 জোটের বাইরে থাকা দলগুলোকে নিয়ে জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা করেছিল বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে না গেলে তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপিকে ছাড়া একতরফা নির্বাচনে যেতে রাজি হয়নি সিপিবি, বাসদ, গণফোরাম, বিকল্প ধারার মতো দলগুলো। এ অবস্থায় বিএনপির আগ্রহে এবং সমর্থনে ওই দলগুলোর সাড়া দেওয়ার সম্ভাবনা কতটুকু, এসব নিয়ে আলাপ করতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এবং বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন। স্বাগত আপনাদের তিনজনকেই। মুজাহিদুল ইসলাম সেলিম, বিএনপির সঙ্গে আজকাল 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পর থেকেই আসলে প্রায়শই আপনারা বারবার সাবধান করছেন যে আপনাদের তাদের সাথে নীতির পার্থক্য আছে, কিন্তু প্রায়শই আপনাদের মতের সঙ্গে তাদের মত মিলে যাচ্ছে, কিন্তু আপনারাও দরজা খুলছেন না, তারাও আসলে ওই দরজা দিয়ে ঢুকতে পারছেন না। মানে এই দূরত্ব কেন? না দেখুন, খুবই দুর্ভাগ্যজনক আমাদের দেশের জন্য যে রাজনীতির আলোচনা হলেই এটা আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটা দলের ভেতরে কেন্দ্রীভূত হয়ে থাকে। এবং এটা হয়েছে এরশাদের পতনের পর, বিশেষ করে যখন একটা দ্বিদলীয় মেরুকরণ ভিত্তিক কাঠামোতে আমাদের দেশকে বেঁধে ফেলার জন্য আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ এবং দেশীয় প্রতিক্রিয়াশীলরা চেষ্টা করলো। কারণ এর আগে কেবলমাত্র এরশাদকে খুশি করতে পারলেই তারা লুটপাট চালাতে পারতো। তো এখন আবার ভোট হলো পরে একবার কে আসবে আরেকবার কে আসবে, ওর জন্য তারা সরকারকেও তাদের পক্ষে রাখবে, বিরোধী দলকেও তাদের পক্ষে রাখবে। এইভাবে দ্বিদলীয় মেরুকরণের জায়গাটা তৈরি হলো। 2 নম্বর কথা হলো যে বিএনপি সরকারের বিরুদ্ধে, আমরা সরকারের বিরুদ্ধে। তার মানে দুইটা এক হলো তা কিন্তু না, কারণ সরকারি বিরোধিতা 2 রকম হতে পারে। একটা হলো দক্ষিণপন্থী অবস্থান থেকে সরকারের বিরোধিতা করা যেতে পারে, আরেকটা হলো বামপন্থী অবস্থান থেকে সরকারের বিরোধিতা করা যেতে পারে। আমরা বিরোধিতা করি বামপন্থী অবস্থান থেকে, এবং কেউ আমার সঙ্গে দ্বিমত করতে পারে, কিন্তু আমাদের হিসাব হলো, বিশ্লেষণ হলো, বিএনপি আওয়ামী লীগের বিরোধিতা করে একটা ডানপন্থী অবস্থান থেকে। সুতরাং এটা তো বিপরীত মেরুর ব্যাপার। আমরা বলি যে আওয়ামী লীগ খারাপ, বিএনপি আরো খারাপ। সুতরাং এই দুইটার বাইরে একটা বিকল্প শক্তিকে আজকে দাঁড় করাতে হবে, এইটা হলো আমাদের পজিশন। সেই পজিশন নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। বিএনপির সঙ্গে তো নাই, আওয়ামী লীগের সঙ্গেও কোনোভাবেই আমাদের কোনো কর্মসূচিগত ঐক্য হওয়ার কোনো সম্ভাবনা নাই। বরঞ্চ আমি বলবো আওয়ামী লীগ
ক্ষমতায় থাকলে বিএনপি বিরোধিতা করে, বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ বিরোধিতা করে, কিন্তু তাদের বিরোধিতাটা চলতি ভাষায় 2 নম্বরই বিরোধিতা। কারণ তারা গদির বিরোধিতা করে কিন্তু নীতির বিরোধিতা করে না। 2 দলই কিন্তু মুক্তবাজার অর্থনীতির পক্ষে, কেউ কিন্তু সমাজতন্ত্রের পক্ষে না, যেই সমাজতন্ত্র আমাদের মুক্তিযুদ্ধের 4 নীতির ভেতরের অন্যতম নীতি। সুতরাং এইখান থেকে আমি বলতে পারি বরঞ্চ আওয়ামী লীগ বিএনপি হলো সমমনা দল, এবং অবাক হব না যদি দেখা যায় এইভাবে হোক বা ওইভাবে হোক এই 2টা দল কোনো একটা ইতিহাসের একটা নির্দিষ্ট সময়ে বামপন্থীদের অভ্যুদয়কে ঠেকানোর জন্য তারা যদি একসঙ্গে হয়ে কাজ করার একটা পদক্ষেপ গ্রহণ করে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, অন্তত থিওরিটিক্যালি সেই কথাটাই বলা যায়। আমি কমরেড খালিকুজ্জামান আপনাকে জিজ্ঞেস করব যে মানে বিএনপির আপনাদের এই হরতালে বিএনপির মহাসচিব বলেছিলেন যে তাদের সমর্থন আছে। এর আগেও কয়েকবার বামপন্থী দলগুলোর সঙ্গে আলোচনার চেষ্টা হয়েছে, সমর্থন দেওয়ার চেষ্টা হয়েছে, মানে তাদের সমর্থনে আপনাদের আপত্তি কই? মানে যেমন ধরুন আমি যদি ওই প্রশ্নটি করি যে রামপাল আন্দোলনে সমর্থন দেওয়ার পর রীতিমতো সংবাদ সম্মেলন করে রামপাল আন্দোলনের মানে তেল গ্যাস জাতীয় কমিটি জানালো যে তাদের সঙ্গে বিএনপির আন্দোলনের সম্পর্ক নেই, মানে বিএনপি থাকলেই অসুবিধা কি আপনাদের আন্দোলনে? প্রথম বলি যে আমরা সিপিবি, বাসদ, বাম মোর্চা, নাগরিক ঐক্য, আরো অন্যান্য গণফ্রন্ট এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা সবাই মিলে আমাদের সঙ্গে সংগতি প্রকাশ করেছে। আমরা হরতাল ঘোষণা করেছি এবং সেই হরতাল প্রচারে এবং অংশগ্রহণে আমরা জনগণের মধ্যে ব্যাপক সমর্থন লক্ষ্য করেছি এবং এটা একটা গণচাহিদা বা জনগণের দাবি, জনগণের ইচ্ছা পূরণের তাগিদের দিক থেকেই আমরা এই হরতালটা সফল করেছি এবং সেই জন্য আমরা দেশবাসী, বিশেষ করে ঢাকাবাসী, ঢাকায় হরতালটা ছিল সেখানে আমি তাদেরকে অভিনন্দন জানাই। আর এই প্রশ্নে আমরা যেটা বলেছি সেটা হলো যে কোনো জনস্বার্থে, গণদাবিতে, সেটাতে যে কেউ প্রত্যেকের কাছ থেকে আমরা সমর্থন চেয়েছি। তো বাংলাদেশের ইভেন 14 দলভুক্ত ইভেন আওয়ামী লীগেরও বহু লোক তারা কিন্তু আমরা যখন লিফলেট বিলি করতে গিয়েছি তারা বলছে যে আমরা সরকারি দলের সঙ্গে আছি, তবে এই বিষয়ে আমরা মনে করি আপনারা সঠিক জায়গায় আছেন, কিন্তু আমাদের পক্ষে আপনাদের পক্ষে সমর্থন দেওয়া বা সরাসরি অংশগ্রহণ করা সম্ভব না। সে এই ধরনের লোক আমরা পেয়েছি। এখন এখানে কার সমর্থন কারা দিল এটা একটা বিষয়টা, এটা জনস্বার্থের বিষয়, এটা একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। ফলে এখানে আমরা যেহেতু সমর্থন সারা দেশের মানুষের সমর্থন চেয়েছি, ফলে সেখানে বিএনপি সমর্থন দিতে পারে বা সেখানে আওয়ামী লীগেরও একটা অংশ তারা সমর্থন দিতে পারে, সেটা এক জিনিস। কিন্তু তারা কে কিভাবে বিষয়টাকে দেখছেন, অর্থাৎ বিএনপি ক্ষমতা থাকাকালীন সময় তারা কেন এটা সমাধান করতে পারলেন না, তারাও কেন একই নীতিতে দেশটা পরিচালিত করেছিলেন, তাহলে সেই জবাব তারা দিবেন। ফলে আমরা সেখানে যেহেতু তারা ক্ষমতায় ছিলেন সেই প্রশ্ন জনগণের কাছ থেকে আসে, সেটা আমরাও যে বলছেন যে বিএনপিকে আসতে দিব না, দরজা খোলা বন্ধের বিষয় আমাদের কাছে নাই। সেটা হলো বিএনপি যদি ওই কথাটা বলে যে বড় পুকুরিয়ায় সেখানে যখন ওই ওপেন পিট কয়লা খননের প্রশ্নে সেখানে লোক যা গুলি করে মারা হলো সেটা কেন হয়েছিল, বা এই যে তেল ক্ষেত্রগুলি, গ্যাস ক্ষেত্রগুলি যে বিদেশিদের কাছে হস্তান্তর করা শুরু হলো, মানে এখানে একই নীতির দ্বারা পরিচালিত হচ্ছেন কেন, বা তারা অতীতে যে কর্মকাণ্ডগুলি করেছিলেন সেই ব্যাপারে তারা, এটা তাদের দায়িত্ব, তারা সেটা বলা দেশবাসীর কাছে। তো সেটা হলো আরেকটা দিক। আমরা এই কথা বলছি না, আমরা বলছি যে নীতিটা একইভাবে, যেটা মোজাহিদুল ইসলাম সেলিম সাহেব ঠিকভাবে বলছিলেন। তো এখন এখানে আমরা কিন্তু বলি নাই সমর্থন দিতে পারবে না কেন, আমরা তো সবাই সমর্থন চেয়েছি। কিন্তু ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনারা সমর্থন দিচ্ছেন, আওয়ামী লীগের অনেক নেতারা বলছেন যে মানে আপনারা অন্যের ঘাড়ে চড়ে আসলে আন্দোলন করতে চাইছেন, সুবিধা নিতে চাইছেন, আর অনেক পর্যবেক্ষক বলছেন আপনারা আসলে চেষ্টা করছেন একটা 14 দলীয় জোট, 20 দলীয় জোটের বাইরে যতগুলো দল আছে তাদেরকে নিয়ে একটা মঞ্চ গড়ে তুলবার, সরকার বিরোধী মঞ্চ, এবং তার বিভিন্ন রকম চেষ্টার উদাহরণ আমি আসলে আমার সূচনা বক্তব্যেও দিয়েছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে প্রথমেই সিপিবি, বাসদ এবং অন্যান্য বাম মোর্চার সাথে বা তাদের সমমনা দলগুলো যে হরতাল ডেকেছিলেন, একটা জনস্বার্থে হরতাল ডেকেছিলেন গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, এবং এখানে অনেক দিন পরে আমি অকপটেই বলতে চাই বড় দুটো রাজনৈতিক দল, যাদের একটা বড় রাজনৈতিক দলের জাত্যাভিমান কাজ করে নিজেদের মধ্যে, এই দুটো বড় দলের বাইরে জনগণ কিন্তু জনস্বার্থে একটা ভালো রেসপন্স করেছে
এটা কিন্তু অত্যন্ত রাজনীতির জন্য, একজন রাজনীতির ছাত্র হিসেবে আমার কাছে এটা খুব, আমি গভীর অভিনিবেশ সহকারে বিষয়টি লক্ষ্য করেছি। আমার কাছে এটা একটা বড় মাপের জনমানুষের একটা বড় ধরনের পরিবর্তন, একটা রূপান্তর আমার কাছে মনে হয়েছে। এজন্য আমি দেশের মুজাহিদ হোসেন সেলিম ভাই, খালিকুজ্জামান ভাই, তারা জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। আমি একইভাবে আমার দলের তরফ থেকে আমরাও দেশের জনগণকে এই অন্যায়ের বিরুদ্ধে, জনগণের ওপর বাড়তি বোঝা চাপানোর প্রতিবাদে তারা যে প্রতিবাদটি করেছেন, অর্থাৎ প্রতিবাদটি করা শুরু হয়েছে নতুন পর্যায়ে। পরে কর্মসূচি দিব কেন বললো বলেন তো? পরে কর্মসূচি দিব, এটার জন্য আমরা ধন্যবাদ জানাই। পরে কর্মসূচি দেওয়ার ব্যাপারটা হচ্ছে কি, আপনাকে আমি খুব খোলাখুলি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার সিপিবি বাসদ বাম মোর্চা তারা একটা হরতাল দিয়েছেন, রামপালের কথা আপনি আগেই বলেছেন, এবং তার যখন আমরা ওটাকে মানে সমর্থন দিতে গেলাম বা আমরা অংশ নিতে চাইলাম, তখন আমরা এক ধরনের তেল গ্যাস কমিটির নেতৃবৃন্দের তরফ থেকে বা কারুর বক্তব্যের মধ্য থেকে আমরা একটু নেতিবাচক মনোভাব নেতিবাচক মনোভাব দেখতে পেলাম। সম্পর্ক তো নিশ্চয়ই, ওটা একটা তেল গ্যাস জাতীয় কমিটি আর একটা রাজনৈতিক দল, এটা তো কোনো সম্পর্ক নেই, সেটা ঠিক আছে। কিন্তু লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ, যেমন মনে করুন 2014 সালে যে নির্বাচনটি বর্জন হয়েছিল, সেখানে আমরা বর্জন করেছি, সেলিম ভাই বর্জন করেছেন, তারা বর্জন করেছেন, আমি সেখানে তো একটা খুবই ঐক্য দেখতে পাই। অনেকেই বর্জন করে। তার মানে এটা নয় যে তারা বিএনপিকে সমর্থন করে বর্জন করেছেন, এটা যেমন নয়, বা আমরা তাদেরকে সবাইকে নিয়ে বর্জন করাতে পেরেছি, সেটা নয়। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, লক্ষ্যটা, উদ্দেশ্যটা, সেটা হচ্ছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা ব্যাহত হচ্ছিল। জনগণের ভোটাধিকার বঞ্চিত করে যেনতেনভাবে সরকার যেটা বলে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য যে নির্বাচনটির কথা বলে, আমি এটাকে বলতে চাই নির্বাচন প্রসঙ্গে আসবো যে আপনারা তিন দল একসাথে কি করতে পারেন, কিন্তু আমি আপনাকে এই ক্ষেত্রে জিজ্ঞেস করি, আপনাদের কর্মসূচি প্রসঙ্গে একটু জিজ্ঞেস করতে চাই। ধারাবাহিকতা রক্ষা করার জন্য তারা নির্বাচনটি করেছেন, এটা তারাও পছন্দ করেননি, অন্যরাও পছন্দ করেননি, অন্যরাও পছন্দ করেননি। এই পছন্দের জায়গাগুলোর মধ্যে আমাদের লক্ষ্যটা বা দৃষ্টিভঙ্গি। কিন্তু ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনারা কেন নিজেরা, মানে বিএনপি কেন নিজে হরতাল দিতে পারলো না? বা আজকে রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন 2রা মার্চ আপনারা অবস্থান কর্মসূচি পালন করবেন, কিন্তু কোথায় অবস্থান সারা দেশে হবে, কোথায় অবস্থান নেবেন, কারা সেটা পালন করবেন? মানে বিএনপির তো এরকম অনেক কর্মসূচি আমরা দেখেছি যে পরে রাস্তায় কেউ নাই। আপনারা রাস্তায় বেরোতে পারেন না, সিপিবি বাসদ কিভাবে বেরোতে পারে? তাদের সরকার দেয় বেরোতে, তাই সেটা মানে সেটা বিএনপি এক্ষেত্রে আমি ঠিক মানে এভাবে বলতে চাই না যে সিপিবি বাসদকে গভর্নমেন্ট রাস্তায় বেরোতে দেয়, এটা আমি বলতে চাই না, বা আমাদেরকে যে বেরোতে দেয় না সেটা তো একেবারে দিবালোকের মতো সত্য। কর্মসূচি দেই না, কর্মসূচি দেওয়া হয়, কিন্তু কর্মসূচি পালনের ক্ষেত্রে সরকারের তরফ থেকে সরকারের পেটোয়া বাহিনী যেই নির্মমতা প্রদর্শন করে, যেভাবে পায়ে ঠেকিয়ে গুলি করে, যেভাবে মানে গুমের ব্যাপার ঘটে, আমাদের হাজার হাজার নেতা কর্মী জেলখানায় আছে, মামলার মধ্যে আবদ্ধ আছে। সুতরাং রাজনৈতিক কর্মসূচি পালন করে, যেটা আমাদের সাংবিধানিক অধিকার, প্রতিটা নাগরিকের জন্য সাংবিধানিক অধিকার, সেই অধিকারটি পালনের ক্ষেত্রে আমরা ভীষণভাবে আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি। এমনকি একটি পর্যায়ে এখন পর্যন্ত আমাদের পার্টিটাকে একটা প্রেস ব্রিফিং নির্ভর পার্টি বানিয়ে ফেলেছে। তো এর বাইরে কোনো কর্মসূচি করতে দিচ্ছে না। আপনারা জানেন যে এমনকি আমরা জনসভা করতে চেয়েছি, সেটা তো খুব শান্তিপূর্ণ কর্মসূচি। আমি বলছি আমি জনসভা করতে চেয়েছিলাম, এটা তো একটা প্রতিবাদ সভা। সেটা তো এরকম অবস্থায় আপনারা কি করে করছেন? মানে আমি যদি আপনারা বিশেষ কোন কোন জায়গায় আপনাদের হরতাল পালনকারীরা থাকবে সেটা আমরা জানতে পেরেছি, সেখানে আপনাদের কর্মীরা ছিল ঢাকার বিভিন্ন জায়গায়, সেটা রামপাল আন্দোলনের সময় আমরা দেখেছি সেখানে কর্মীরা ছিল। সেদিন বেশি পিটিয়েছিল পুলিশ, আজকে অল্প কিছু কাদারে গ্যাস ছুড়েছে, তো অ্যারেস্ট করেছে। তো মানে আপনারা কি করে, মানে আপনাদেরকে তো আওয়ামী লীগ বিএনপি ছোট দল বলেই জানে, মানে আপনারা নামাতে পারেন কর্মী জায়গায় জায়গায়, বিএনপি নামাতে পারে না কেন? আপনাদেরকে সরকার কোনো ইঙ্গিত দিচ্ছেন যে আপনারা নামাতে পারেন আসলে কর্মী? না, প্রথমে এই ধারণাটা আমি সঠিক মনে করি না। আমাদের যে আন্দোলন এবং যে ইস্যুতে আমরা আন্দোলন করি, সেটা সরকার যার স্বার্থ রক্ষা করে তার মর্মবাণীতে যে আঘাত করে। সুতরাং তারা সুযোগ পেলেই আমাদের উপরে কিন্তু হামলা চালায়। অনেক সময় জনগণের সমর্থনটা এত প্রচন্ড পরিমাণে অভিব্যক্ত হয় যে তখন সরকার হয়তো বিবেচনা করে যে এইটার উপরে সরাসরি হামলা করলে পরে একটা অসুবিধা হতে পারে, তারও জনবিচ্ছিন্নতা আরও বেড়ে যেতে পারে। সেইগুলো হয়তো বিবেচনা করে আমরা আন্দোলনের প্রক্রিয়াটাকে এইটাকে প্রথমেই
একটা ইস্যু ভিত্তিক আন্দোলনকেই সঙ্গে সঙ্গে আমরা ক্ষমতার ইস্যুতে রূপান্তরিত করে পাওয়ার স্ট্রাগল করছি, ক্ষমতায় আমি তাকে সরাতে চাই, সেই কারণে আজকে একটা পপুলার ইস্যু টেক আপ করলাম। আমাদের চিন্তাটা ঠিক অপোজিট। আচ্ছা, যে গ্যাসের দাম বেড়েছে, এটার ফলে জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং দিস ইজ মাই ইস্যু। এই ইস্যুতে সকলকে আমরা ডাক দিচ্ছি যে আসেন, এটা কোনো দলীয় পলিটিক্সের ইস্যু না। আমি তো বিষয়টাকে ওইভাবেও বলতে পারি যে তার মানে বিএনপি আওয়ামী লীগের জন্য বিএনপি রাস্তায় নামলে যত বিপজ্জনক, আপনারা ততটা বিপজ্জনক নন, সেজন্য আপনারা এই সুযোগটা পাচ্ছেন। কারণ আপনারা তো ক্ষমতা থেকে তাকে নামিয়ে ক্ষমতায় যেতে চাইছেন আমরা না। শুধু ক্ষমতা, অবশ্যই তাকে ক্ষমতা থেকে সরাতে চাই, এবং ক্ষমতা থেকে সরিয়ে তার যেইভাবে দেশকে মুক্তিযুদ্ধের চেতনা ধারার বিপরীত জায়গায় নিয়ে গেছে, সেই বিপরীত জায়গায় তাকে আঘাত করতে চাই। আমি সেইখানে পরিবর্তন আনতে চাই, এবং সেইটা করতে হলে পরে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে একটা বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। সুতরাং আমরা খালি আওয়ামী লীগ আর বিএনপিরই বিরোধী নয়, আমরা তাদের যারা মদতদাতা, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ এবং দেশীয় লুটেরা ধনিক শ্রেণী, তার সঙ্গেও আমাদের সরাসরি বৈরিতা। সুতরাং আমাদের উপরে হামলা যখন আসে, সেই হামলাটা প্রচণ্ডভাবে কিন্তু আসে, এবং আমরা সরকারকে সেই সুযোগটা সীমিত করে রাখার জন্য যেই পদক্ষেপটা নেই, আমাদের আইডিওলজিক্যাল, আমাদের যে আদর্শগত পজিশন, সেই জায়গাটা আমাদেরকে জনগণের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক স্থাপন করতে সহযোগিতা করে। কারণ আমাদের কর্মী সম্পর্কে তো কেউ বলতে পারবে না যে তারা লুটপাট করছে, তারা তো ডেডিকেটেড, এবং তারা তো নৈতিক শক্তি থাকে। সেই নৈতিক শক্তির একটা বিরতির পরে এসে খালেকুজ্জামান, আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার ব্যাখ্যা কি, কিভাবে আপনারা আপনাদের নেতা কর্মীদের মাঠে নামান, বিএনপি কেন নামাতে পারে না, আপনার ব্যাখ্যাটাকে আমি শুনবো। একটা বিরতি আমাকে নিতেই হবে, এবং বিকল্প শক্তি বিএনপির সাথেই বা নয় কেন, কারণ ওই প্রশ্নটি নিয়ে আমি এর বাকি অনুষ্ঠান আলাপ করতে চাই। কারণ একটি আন্দোলন তো আপনাদের সকলের, যে নির্বাচনটি কিভাবে হবে তার পন্থা নির্ধারণ। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। খালেকুজ্জামান, আপনার কাছে জানতে চাইবো যে আপনারা কি করে নেতা কর্মীদের মাঠে নামান আপনাদের কর্মসূচিতে। আমি আজকের হরতালের কথা বলছি, এর আগে রামপাল আন্দোলনের সময়ও আমরা আপনাদের কর্মীদের সংখ্যা নিয়ে অনেকেই অনেক কথা বলেন, কিন্তু সংখ্যায় যাই হোক আপনাদের নেতা কর্মীরা আছেন, পুলিশে বাধার মুখেও আছেন, কিভাবে নামান? বিএনপি তো পারে না। এটার সঙ্গে একটা আদর্শবোধ যুক্ত আছে। অর্থাৎ যেমন ধরেন যে আজকে যারা ক্ষমতাসীন আওয়ামী লীগ, তারা পাকিস্তান আমলে যখন সে একটা আন্দোলন সংগ্রাম করতো, এই ছাত্রলীগের কথাই ধরেন বা আওয়ামী লীগের কথা ধরেন, তখন আপনি 5-7 বছরের ইতিহাসে দেখছেন যে কোনো একটা আওয়ামী লীগের লোককে গুলি করে মেরেছে? কোথাও পেয়েছেন যে একটা ছাত্রলীগের কর্মী আর একটা ছাত্রলীগের কর্মীকে গুলি করে মেরেছে? পাবেন না। তাহলে এখন কেন? এখন ওই ইলেকশনে 70 সালের নির্বাচনে একটা বিশাল গণজাগরণ হয়েছিল, কিন্তু একটা লোককে তো কেউ মারা নাই। তাহলে আজকে ইউনিয়ন কাউন্সিল ইলেকশন করতে গিয়ে আওয়ামী লীগের কর্মী 100 জনকে মেরে ফেলেছে, এবং সে প্রতিদিনই দেখা যায়, কালকেও আছে, এখন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে চলছে নির্বাচন, এই উপজেলা নির্বাচন করে একজন গুলি করে মেরে ফেলেছে। তাহলে একদিন তারা হাতে হাত ধরে এবং একসঙ্গে পায়ে কদমে কদম মিলিয়ে জনগণের কাছে একটা আদর্শ, একটা বক্তব্য, একটা নিয়ে তারা রাজনৈতিক গোল নিয়ে, লক্ষ্য নিয়ে তারা যেত। সেই কারণে সেদিন তাদের এই ধরনের হানাহানি নিজেদের মধ্যে হয়নি। যদিও সেই সময় তারা এই দলটা একটা বুর্জোয়া দলই ছিল, কিন্তু আপেক্ষিক অর্থে দেশপ্রেম যতখানি কাজ করছিল, যতখানি নীতিবোধ, আদর্শবোধ তার মধ্যে ক্রিয়াশীল ছিল, সেই জন্য এই জিনিস আমরা লক্ষ্য করেন নাই। কিন্তু আজকে এসে তার সামনের লক্ষ্য কি? ফলে এখন এরা যে এই যে এত বলে যে আমরা বড় দল, এই জন্য ওদের লোক বেড়ে গেছে, এই জন্য বিশৃঙ্খলা হয়। কিন্তু বড় জিনিসের বড় শৃঙ্খলা লাগে। একটা গরুর গাড়িতে যে চালক সে ঘুমিয়ে থাকতে পারে, কিন্তু একটা এরোপ্লেনের ড্রাইভার মানে পাইলট ঘুমিয়ে থাকতে পারে না। আর রকেটে যারা যায়, যারা নিচে পরিচালনা করে, তাদের প্রতি সেকেন্ডে অ্যালার্ট থাকতে হয়। যত বড় জিনিস যদি সত্যিকার বড় হয়, তার শৃঙ্খলা বড়। কিন্তু ওনাদের বড়ত্ব হলে, হাতি একটা বিশাল একটা প্রাণী, তাহলে এই হাতি দিয়ে কিন্তু হাল চাষ হয় না। কিন্তু দুই হাতি যখন সংঘর্ষ করে, জমির মধ্যে করুক আর বনে করুক, উজাড় হয়ে যায়। হাতির ক্ষতি হয় না, কিন্তু মালিক সর্বশান্ত হয়ে যায়। ডক্টর আসাদুজ্জামান রিপন, সমস্যা কি আসলে এই স্বার্থান্বেষী কর্মী বাহিনীতে? মানে দুই বামপন্থী নেতাই সেটাই বলতে চাইছেন
না, আমি তাদের রাজনৈতিক নাকি কর্মসূচি প্রদানেও, যেমন ধরুন আমি আজকের একটি সুনির্দিষ্ট প্রশ্নই যদি করি, যে আজ দুপুরে দেখছিলাম যে নয়াপল্টন কার্যালয় থেকে রুহুল কবির রিজভী আহমেদ তার নিয়মিত প্রেস ব্রিফিং এরই অংশ হিসেবে বলেছেন যে 2রা মার্চ আপনারা এই গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে একটা সারা দেশে 2 ঘন্টার, সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত 2 ঘন্টার অবস্থান কর্মসূচি করবেন। কোথায় অবস্থান, কোথায় কোথায় আপনাদের কর্মীরা অবস্থান নেবেন, কিছুই সেখানে সুনির্দিষ্ট করা হয়নি, হয়তো আগামীকাল হবে। কিন্তু মানে সুনির্দিষ্ট করে যদি আপনি নেতা কর্মীদেরকে না বলেন যে কোথায় কি করতে যাচ্ছেন, কেন করতে যাচ্ছেন, মানে এভাবে কি হয়? আপনাদের তো দীর্ঘ আন্দোলনের অভিজ্ঞতা আছে। যেমন ধরুন আমি নিশ্চিত যে আজ সিপিবি বাসদ ঠিক করেছিল যে তারা কোন কোন জায়গায় পিকেটিং করবেন, তাদের কোন কোন নেতা কর্মী কোন এলাকায় পিকেটিং করবেন। জি, আসলে রাজনীতির কৌশলটা তাই, যখন কোনো আন্দোলন সংগ্রাম থাকে, হরতাল থাকে, তখন কোথায় কোন নেতৃবৃন্দ দায়িত্বে থাকবেন, কোথায় পিকেটিং হবে, এগুলো সবকিছু পূর্ব নির্ধারিত থাকে। এটা আমাদের অগ্রজ ওনারা যেভাবে করেছেন তাদেরকে অনুসরণ করে আমরা সেভাবেই করেছি। তো এখন একটা বৈরী সময়ে দেশে একটা প্রচণ্ড ভয়াবহ ধরনের একটা স্বৈর শাসন চলছে, একটা স্বৈর শাসকের কর্তৃত্বাধীন মানে এক ন্যায়তান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে। এখানকার রাজনীতি হয়ে গেছে একেবারেই প্রতিহিংসাপরায়ণ। এখনকার রাজনীতি যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে প্রতিপক্ষকে, অর্থাৎ যেটাকে বলে পাওয়ার কন্টেন্ডার, যারা তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে, রাষ্ট্র ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে, তাদেরকে যে কোনো মূল্যভাবে বিনাশ করে দেওয়ার যে জিঘাংসা, এটা অত্যন্ত প্রবল। তো এখন আগে ভাগেই যদি আজকে আপনার নেতা কর্মীরা কোথায় কে থাকবেন, কোথায় অবস্থান নেবেন, এটা যদি জানিয়ে দিত, আমি জানি না এক্স্যাক্টলি জানিয়ে দিয়েছে কিনা, তো নিশ্চয়ই হয়তো মানে যিনি আমাদের মানে ব্রিফিং করেছেন তিনি আমাদের দলের দপ্তরে দায়িত্ব, তিনি নিশ্চয়ই আমাদের এই অবস্থা নাই এখন যে কোথায় অবস্থান নেবেন বলবেন, তিনি নিশ্চয়ই সেটা মানে নেতা কর্মীদেরকে মানে জানিয়ে দেবেন, সেটা তাতে কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যাবে সেটা হচ্ছে আমরা দেখতে চাই আপনি যেটা বলেন 2 ঘন্টার একটি অবস্থান কর্মসূচি, 2 ঘন্টার অবস্থান কর্মসূচির প্রতি সরকার কতটা কি বলে আপনার মারমুখী হয় অথবা কতটা সহনশীল হয়। কারণ আমরা তো অ্যাটলিস্ট আমরা বলছি একটা অবস্থান ধর্মঘট করবো বা অবস্থান কর্মসূচি, অত বসে থাকবো নীরবে, তাই তো শব্দ ব্যবহার করেন নাই আপনারা, ধরুন একেবারে আরো 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 কি বলে একেবারে সফট, খুব সফট লাইনে যাচ্ছে, একেবারে একটা সফট লাইন না, একটা সফট প্রোগ্রাম, একটা সফট প্রোগ্রামই আমরা মানে দিলাম। আমরা দেখতে চাই যে সরকার এই সফট কর্মসূচিটির প্রতি তারা খুব মারমুখ হবেন না। তারা কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের যে সংবিধানের সন্নিবেশিত আছে এখনো যতটুকু আছে, তার মধ্যে কিন্তু আমার মত প্রকাশ করার, সমাবেশ করার অধিকার আছে, কিন্তু সেটা কিন্তু স্বীকৃত নয়। অথচ সরকার মুক্তিযুদ্ধের চেতনা আফোল্ড করার কথা জিকির করছেই। সরকার একেবারেই মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করছে, গণতান্ত্রিক মূল্যবোধকে একেবারেই ধ্বংস করে দিয়েছে। সুতরাং আমরা চাই এটা আমাদের জন্য একটা টেস্ট কেস। মুজাহিদুল ইসলাম সেলিম, সরকারের কাছে আসাদুজ্জামান রিপন এখন যে কথাটি বলছেন সেই কথাটি আপনিও বলছিলেন যে সরকারকে মুক্তিযুদ্ধের চেতনার মানে এরকম মুক্তিযুদ্ধের চেতনার পথে একটা সরকার প্রতিষ্ঠার আন্দোলন আপনাদেরও। আপনাদের সঙ্গে জুলাইয়ের হোলি আর্টিজান হামলার পর সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছিল, জাতীয় ঐক্যের ডাক তো দিয়েছিলেনই বেগম খালেদা জিয়া, এবং তারপর তাতে আওয়ামী লীগের সাড়া না পাওয়ার পর বিএনপির তরফ থেকে বলা হচ্ছিল যে তারা সমমনা অন্য দলগুলোকে নিয়ে একটা জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে। এবং তখন সংবাদ মাধ্যমে আপনারও চোখে পড়েছে নিশ্চয়ই যে বেরিয়েছিল যে আপনার সঙ্গে কথা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, খালেকুজ্জামানের সঙ্গে কথা হয়েছে, বিকল্পধারার বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে কথা হয়েছে, গণফোরামের কামাল হোসেনের সঙ্গে কথা হয়েছে। আপনার সঙ্গে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তখন কথা হয়েছিল? জোট গঠনের চেষ্টা করেছিল? কোনো প্রস্তাব এসেছিল বিএনপির কাছ থেকে? না, আমাদের সঙ্গে কোনো পলিটিক্যাল ডায়ালগ হয়নি। নানা অনুষ্ঠানে, এমবাসির কোনো রিসেপশনে কিংবা জাতীয় কোনো অনুষ্ঠানে হয়তো দেখার কথা হয়, কথাবার্তা হয়। বরঞ্চ আমি তো মনে করি না হওয়াটা ঠিক না, এবং এই যে মুখ দেখা দেখি না হওয়া এবং পারস্পরিক আলোচনা করা, আমরা প্রতিপক্ষ হতে পারি কিন্তু সামনে বসে কেন আমরা কথাবার্তা বলবো না, সেটা হওয়া কোনো অপরাধের ব্যাপার না। 2 নম্বর প্রশ্ন হলো যে বিএনপি যেটা বলেছে যে জঙ্গিবাদের বিরুদ্ধে একটা ঐক্য গড়ে তোলা, তার আন্তরিকতার প্রমাণ দিতে হলে পরে বাস্তবে তাকে প্রথম যে পদক্ষেপ নিতে হবে সেটা হলো জামাতে ইসলামের সঙ্গ তাকে ছাড়তে হবে। এবং এই ধরনের, কেননা জামাতে ইসলাম এখানকার সমস্ত জঙ্গি সংগঠনগুলোর
তার মুরব্বী হিসেবে, আমব্রেলা হিসেবে, ছাতা হিসেবে, আইডিওলজিক্যাল, অর্গানাইজেশনাল, ফাইন্যান্সিয়াল সমস্ত কিছু করছে এবং তথ্য প্রমাণ দিয়ে সেটা কিন্তু দেশবাসীর কাছে জানা হয়ে গেছে। সুতরাং সেইটা পদক্ষেপ গ্রহণ করলেই এইটা ক্রেডিবিলিটি থাকতো। ক্রেডিবিলিটির কথাটা কেন বলছি এই কারণে যে পলিটিক্যাল কন্টেন্ডার এবং আইডিওলজিক্যাল কন্টেন্ডার এই দুইটার ভিতরে পৃথকীকরণ করলে পরে আপনি কোনোদিন ক্রেডিবিলিটি থাকবে না। আপনি পলিটিক্যাল কন্টেন্ডার হচ্ছেন ডিউ টু আইডিওলজিক্যাল অপোজিট পজিশন বা ভিন্ন পজিশন, এই জিনিসটা যদি পরিষ্কার না হয় তাহলে পরে সেইটা মানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা বিরোধিতাটা আসলে আদর্শিক বিরোধিতা, আদর্শিক বিরোধিতার সঙ্গে আমরা যে বিরোধিতার জায়গা থেকে অবস্থান নিয়ে আসছি সেটা হলো আমরা পাওয়ার কন্টেন্ডারের পাশাপাশি আইডিওলজিক্যালি কন্টেন্ডার হিসাবে আমরা ভূমিকা পালন করতে চাই। এবং সেখানে আমাকে এটা বলতে হচ্ছে, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আওয়ামী লীগ যারা স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল, আমি ডাইরেক্টলি চ্যালেঞ্জ করে বলতে চাই, কোর্টে গেলে পরে আমি নিশ্চয়ই জিতে যাব, আমি শিওর যে কনস্টিটিউশনে আছে সমাজতন্ত্রের ধারায় দেশ চলবে, তারপরে মুক্ত বাজার নীতি সেটা কিভাবে অনুসরণ করা হয়। এবং মন্ত্রীরা হর হামেশাই এটা বলছে যে এখন বাজার অর্থনীতি আমার কোনো নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নাই, এবং সিলিন্ডারে যে পেট্রোলিয়াম লিকুইডিফাইড এলপি গ্যাস আসবে এবং সেইটার যারা সিলিন্ডারের মালিক হিসাবে যে কোম্পানিগুলো দাঁড় করাচ্ছে, আমাদের দরবেশ সাহেব, ভূমিদস্যু সাহেব, অমুক সমুক 11 জন, আমি ওই নাম বলে তাদেরকে উচিত আনতে চাই না আর কি, এবং তারা যে এইগুলো তৈরি করার লাইসেন্স পেয়ে গেছে এবং তাদেরকে সার্ভ করার জন্যই আগে ভাগে আমাদের এখানকার পাইপলাইনের গ্যাসের দামটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে করে মানুষ এই পাইপলাইনের গ্যাসটা অ্যাবান্ডন করে তাদের দিকে ঝুঁকে পড়ে। দ্যাট ইজ দ্য হোল পারপাস। আপনি ভেতরে খুঁজে দেখেন যে প্রত্যেকটা পদক্ষেপের ইকোনমিক কতগুলো জায়গা আছে। সুতরাং এইটা জায়গা থেকে যখন নাকি কতগুলো পদক্ষেপ এবং যুক্তি দেওয়া হয়, এবং খুবই দুর্ভাগ্যজনক আজকে দেখলাম আমার অবশ্য গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে অবশ্যই আপত্তি আছে, গ্যাসের দাম বৃদ্ধির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন আছে, কিন্তু পাইপলাইনে গ্যাস দেওয়া কতদিন ধরে সাস্টেইনেবল সেটা নিয়েও প্রশ্ন আছে। কিন্তু এই প্রশ্নটা রেখে যদি আমি একটু খালিকুজ্জামান আপনার কাছে যাই, কিন্তু বিএনপি এবং আপনাদের আরেকটি জায়গায় তো একটি ঐক্য এবং একই উদ্বেগ কাজ করে, সেটা হচ্ছে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে আপনারা গেলেন না, কারণ নির্বাচন কোন পন্থায় হবে তা ঠিক না করেই তফসিল ঘোষণা হলো এবং তারপরে তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপি গেল না। কাজেই এবারও তো সেই অনিশ্চয়তা রয়েছে 2019-এর নির্বাচনের আগে। তো সেই মানে নির্বাচনী পন্থা ঠিক করা, সকলের একটা ঐকমত্যে পৌঁছানো এবং বিএনপির মতো একটি গুরুত্বপূর্ণ দল এসে সকলের অংশগ্রহণে নির্বাচন হওয়া, এগুলোর বিষয়ে আপনারা একসঙ্গে এক মঞ্চভুক্ত হতে পারেন কিনা? ডাক্তার জাফরুল্লাহ এবং সেই সংবাদ মাধ্যমগুলো কিন্তু বলছে যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীও আপনাদের মধ্যে মধ্যস্থতার কাজ করছিলেন সে সময়টায়, জুলাইয়ের হামলার পর জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলতে। ওর মধ্যস্থতার কথা জানা নাই। যাই প্রথম যেটা বলি সেটা হলো যে ও বিএনপিও ইলেকশনে যায়নি, আমরাও যাইনি। এটা আমরা তখনও বলেছিলাম যে ধরেন বিএনপি যাবে রাজশাহী, আমরা যাব চট্টগ্রাম, দুইজনেই গেছি কমলাপুর, কারণ ওখান থেকে ট্রেন ছাড়ে। এখন যদি কেউ বলে যে বিএনপি কমলাপুর গেছে, আপনি কেন গেলেন? কারণ নাহলে তো আমি ট্রেন ধরবো না, কিন্তু উনি তো যাবেন অন্য জায়গায়। তাহলে এখানে ইলেকশনের যে কোশ্চেনটা ছিল সেটা হলো ওনাদের ক্ষমতার একটা ফাইট চলছে, তাই না? ক্ষমতা আমরাও চাই, কিন্তু জনগণের সেটা আরেকটা বিষয়, সেই আলোচনাটা গুরুত্বপূর্ণ না। কিন্তু যেই বিষয়টা আসছে যে নির্বাচনের শুধুমাত্র একটা ইলেকশন কমিশন নিলে হয় না, নির্বাচন শুধুমাত্র ভোটের মাধ্যমেই শুধু একটা গণতান্ত্রিক সরকার হয় না, একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ভোট দরকার, কিন্তু ভোট হলে গণতন্ত্র হয় না। তাহলে সেই জায়গায় তার যে বিচার ব্যবস্থা, তার পূর্ণ স্বাধীনতা এখনো নাই। নির্বাচন কমিশনার তৈরি হওয়ার মানদণ্ড, আইন এখনো তৈরি হয় নাই, এবং পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, যত কনস্টিটিউশনাল বডি আছে কোনোটার কোনো আইন নেই এখনো পর্যন্ত। সর্বোচ্চ বিচারালয় বিচারক নিয়োগের কোনো মানদণ্ড নাই। 10 বছর ওকালতি জজিয়তি করলে বিচারক হওয়া যায়, কোনো মানদণ্ড হইতে পারে? বা এই ইলেকশন কমিশন সবার অংশগ্রহণে নির্বাচন হচ্ছে না, কাজে আপনারা নির্বাচনে গেলেন না, বিশেষভাবে বিএনপি অংশ না নেওয়ায় যে প্রধান বিরোধী দল। না, শুধু তা না, নির্বাচন করার জন্য আমরা যেটা বলছি যে
একটা নির্বাচন সুষ্ঠু করতে গেলে কি কি লাগে? তা তো আপনারা বলছেন, কিন্তু শেষ পর্যন্ত মানে মুজাহিদুল ইসলাম সেলিম তো অন্তত সেটাই বলেছিলেন যে সকলের অংশগ্রহণে নির্বাচন হচ্ছে না, নির্বাচনে প্রধান বিরোধী দল না আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, কাজেই এই নির্বাচনে একতরফা নির্বাচনে সিপিবি যাবে না। করেছিলাম সেটা ভুলে গেলে চলবে না। পুরো ব্যাপারটার ভিতরে একটা কনস্পিরেসি জড়িত ছিল, আওয়ামী লীগের পরিকল্পিত প্রয়াস ছিল, এবং এটা আমরা তার টপ লিডারের সঙ্গে আলোচনা করে এই উপলব্ধি আমাদের হয়েছে যে তারা খালি মাঠে গোল দিতে চায়, ওর জন্য প্রভোগ করেছে যাতে বিএনপি ইলেকশন বয়কট করে। আর বিএনপি তারা ইলেকশন বয়কট করেছিল যে তারা আরো বড় জুয়া খেলবে, যে আমরা ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় যাব কেন, আমরা শর্ট সার্কিট করে আমরা কনস্টিটিউশনাল প্রসেসটাকে যদি বন্ধ করে দিতে পারি তাহলে somebody else will জাতীয় come in জীবনের power। ভাগ্য নির্ধারণী এত বড় একটি নাটকে কি আপনার রাজনৈতিক দল হিসেবে, মানে দায়িত্ববান রাজনৈতিক দল হিসেবে আপনারা সাইডলাইনে থাকবেন নাকি আপনারা অ্যাক্টিভ ভূমিকা নেবেন? সাইডলাইনে অবশ্যই আমরা ছিলাম না। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি যে সকলের অংশগ্রহণমূলক নির্বাচন হয় কিনা, এবং প্রধানমন্ত্রীকে যে আমরা বলেছি যে আপনি এই পয়েন্টে কম্প্রোমাইজ করেন এবং করে একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য এমন একটা সরকার করেন। বরঞ্চ আমি এই ফর্মুলাও দিয়েছিলাম যে আপনাদের এটাও ভাবতে পারেন যে নির্বাচনকালীন সরকারের দায়িত্বটা সীমাবদ্ধ করে দিয়ে কনস্টিটিউশনে একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসেন। কে থাকবে সেটা বড় কথা নয়, কিন্তু যেই থাকুক না কেন রেগুলার সরকার আর নির্বাচনকালীন সরকার দুইটা দুই ধরনের। ডক্টর আসাদুজ্জামান তো সেটাই বলছিলেন, আসাদুজ্জামান নির্পণ, যে এই জায়গাটা একটি হতে পারে। শেষ হয়নি, তারপরে বিএনপির কাছে গেলাম আমরা, তাদেরকে আচ্ছা বিএনপির কাছেও গেলেন? বিএনপির কাছে গেলাম, আমরা বললাম যে আপনারা জামাতে ইসলামকে ছেড়ে দেন। তারা বললো যে জামাতে ইসলামকে ছেড়ে দিলে এরা তো সব আওয়ামী লীগে যাবে। তাদের আশঙ্কা অমূলক না, কারণ বর্তমানে আমরা দেখছি আওয়ামী লীগে চলে যাচ্ছে। তা আমরা বলেছিলাম ঠিক আছে আমরা দায়িত্ব নিচ্ছি যে আমরা হুইসেল বাজাবো, দুই পক্ষ একসঙ্গে ঘোষণা দিবেন যে জামাতে ইসলামকে এখন সরিয়ে দেওয়া হলো এবং কেউ এটার ভেতরে যেতে পারবে না, এবং তাহলে পরে একসঙ্গে সাইমিলটেনিয়াসলি আমরা একটা পদক্ষেপ নিতে পারি যেটার ভেতর দিয়ে আমরা মৌলবাদী জঙ্গিবাদের জায়গাটাকে আমরা অপোজ করতে পারবো। সুতরাং সমস্ত নির্বাচনটা একটা সাজানো পরিকল্পনার ভিত্তিতে ব্লুপ্রিন্ট কার্যকর করার জন্যই এটা করা হয়েছিল, যেটার ফলে নির্বাচনের আসল উদ্দেশ্যটা সফল হওয়ার কোনো সুযোগ সেখানে ছিল। আমি আসাদুজ্জামান রিপন একটা বিরতির পর আপনার কাছে আসবো যে এটা জানতে যে এই নীল নকশা, মানে এবারের নির্বাচন যাতে অংশগ্রহণমূলক হয়, এবারের নির্বাচনকে ঘিরে যাতে কোনো নীল নকশার বাস্তবায়ন না করা যায়, যে এই শব্দটি মুজাহিদুল ইসলাম সেলিম ব্যবহার করলেন, সেক্ষেত্রে কোনো ঐক্য বা আসলে বিএনপি একা পারবে কিনা সরকারকে সেই চাপে ফেলতে? দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। আসাদুজ্জামান রিপন, নির্বাচন, আগামী নির্বাচনটি অংশগ্রহণমূলক করা, বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করা, বিএনপি অংশ নিলে অন্য দলগুলোরও অংশ নেওয়া নিশ্চিত করা, এই বিষয়গুলো নিয়ে তো এক মঞ্চে, মানে এই দাবি তো সকলেরই এক। দেখুন আসলে বিষয়টা এক মঞ্চ অথবা পৃথক বিষয়টা এরকম না। যেমন 2014 সালে যে নির্বাচনটা আমরা করিনি, সেলিম ভাইরা করেননি, খালেকুজ্জামান ভাইরা করেননি, বা বিকল্প ধারা করেননি, অনেকেই করেননি। বিষয়টা ছিল একেবারে মানে আমাদের সাথে পার্থক্যটা অফকোর্স মানে ইডিওলজিক্যাল অ্যান্ড অ্যাজ ওয়েল এজ আপনার পাওয়ার কন্টেন্ডেন্সি তো থাকবেই, কিন্তু নির্বাচনটা অংশগ্রহণমূলক না হলে তো সেটা তো নির্বাচন হয় না। শুধু কথা, নির্বাচনটা কিভাবে হবে সেটা বাংলাদেশের সংবিধানে ক্যাটেগরিক্যালি লেখা আছে। জনগণের ভোট হবে, জনগণের জন্য একটা ভোট হবে, জনগণ কর্তৃক সরকার, মানে সরকার গঠন হবে, জনগণের জন্য সরকার হবে। বিষয়টা তো তাই। কিন্তু কয়েকটি দল অংশ না নিলে, মানে বিএনপির মতো বড় দল সহ কয়েকটি দল অংশ না নিলে আবার নির্বাচন কাগজপত্র অনুযায়ী অবৈধ হয়ে যায় না? কাগজপত্র হয়ে না, সংবিধানে লেখা নাই যে 299 কেন 300টি আসন যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশের সরকার গঠন যে অবৈধ হবে না এটা উল্লেখ করা নেই। তবে নৈতিকভাবে সংবিধানের চেতনা ভুলুণ্ঠিত হয়। নির্বাচনটি কিভাবে হবে, কাদের দ্বারা গঠিত হবে, ভোটাধিকারের ব্যাপার থাকবে, এটা ক্যাটেগরি লেখা আছে। এবং বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, দুর্ভাগ্যজনকভাবে তিনি নিজের ভোটটা নিজে দিতে পারেননি। তিনি যে প্রধানমন্ত্রী হয়েছেন, সরকার প্রধান হয়েছেন, উনি নিজেও কিন্তু ভোট দিতে পারেননি 2014 সালের।
আমাদের দল যেটা বলে বিনা ভোটের সরকার, বিনা ভোটের প্রধানমন্ত্রী, এটা তো সঙ্গতভাবে বলতেই পারে। মুজাহিদুল ইসলাম সেলিম একদম পরিষ্কার করলেন যে জামায়াতে ইসলামী আপনাদের সঙ্গে তাদের যে কোনো ঐক্য, যুগপৎ আন্দোলন, যে কোনো মানে আলাপ আলোচনারও ক্ষেত্রে একটা প্রতিবন্ধক। আপনারা কি কখনো হিসাব করে দেখেছেন যে আসলে জামায়াতে ইসলামী বেশি লাভজনক নাকি এই যে আপনাদের নেত্রীরও যে চেষ্টা মাঝে মাঝেই যে অন্য দলগুলোর সঙ্গে একটা ঐক্য গড়ে তোলা, সেটা লাভজনক হবে? মানে বলতে চাই যে আপনার কৌশলগত ঐক্য, নীতিগত ঐক্য, ভোটের ঐক্য সবকিছু কেউ তো মিলে আপনাদের সাথে কোনো ঐক্য করবে না জামাত থাকলে। না, ঐক্য বলতে কিন্তু আমি বলছি না যে একটা 14 দলীয় মোর্চা, 18 দলীয় মোর্চা, 24 দলীয় মোর্চা, এরকম কিছু আমি বলি না। আমি ঐক্য বলতে ভাবনাগত ঐক্য, চৈতন্যগত ঐক্য যেটা, সেটা হচ্ছে যে যেমন আমরা নির্বাচনটা করি, আমরা কি ঐক্যে ছিলাম, মানে একটা জোটে ছিলাম? নিশ্চয় ছিলাম না, কিন্তু আমরা নির্বাচনে যাইনি। যেটা যেমন যেটা বললেন যে আমরা একদিকে রওনা, একটা স্টেশনে গেছি, কেউ এখানে নামবে, কেউ ওখানে নামবে, বাট দেখা হয়েছে এক জায়গায়, একই ট্রেনে উঠেছি, গন্তব্য যার যার যেখানে হোক না কেন। ভবিষ্যতেও গণতন্ত্রের প্রশ্নে, দেশের জাতীয় স্বার্থের প্রশ্নে, যেমন তেল গ্যাসের কথা বলেন, আপনার আমাদের বন্দরের কথা বলেন, যত জাতীয় ইস্যুগুলো আছে, সমস্ত ইস্যুর ব্যাপারে তো আমরা একমত হতেই পারি, হব। আজকে দেখুন, আজকে সংবাদ প্রত্যেকটা খবর দেখলাম, এই যে আপনি বললেন, আপনি নিজেও বলেছিলেন যে গ্যাসের মূল্য বৃদ্ধির যৌক্তিকতা, সাস্টেনেবিলিটি, অনেক কথাই আপনি বলেছেন। দেখুন, আজকে একটা সংবাদ পড়লাম, বাংলাদেশের বিমানে সরকার বিমান লিজ নিয়েছে। তো লিজ নেওয়ার জন্য বিদেশি কিছু কোম্পানি এটা টেন্ডার পার্টিসিপেট করেছে, এবং যে কোম্পানিটি লোয়েস্ট হয়েছে তারা কিন্তু আপনার এমিরেটসকেও বিমান সাপ্লাই দেয়। এমিরেটস ওয়ান অফ দা, একটি অনিয়মের খবর আপনি বলছেন, আমাকে শেষ করতে হবে, আরেকদিন শুনবো। প্রতি ঘন্টায় $750, রাষ্ট্রের $750, $750 ক্ষতি করে বাংলাদেশের সরকার চুক্তি করেছে, বিমান লিজ নিয়েছে, যেখানে প্রতি ঘন্টায় $750 লিজ লোকসান দিতে পারে, জাতির ক্ষতি করতে পারে। জনগণের চুলো জ্বালানোর জন্য গ্যাসের মূল্য বৃদ্ধি করতে হবে কেন? লুটপাট বন্ধ করলেই হবে, চুরি চামারি বন্ধ করলে হবে, বিদেশে টাকা পাচার করা বন্ধ করলে হবে। একদম আমার সময় নাই, আপনি শেষ মন্তব্য, যে কোন চৈতন্যগত ঐক্যের কথা বলছেন আসাদুজ্জামান রিপন। ওনাদের অন্য কথা তো সুযোগ নাই, কারণ সেটা বলছেন ওনারা ক্ষমতার মালিক হবেন। কথা হলো জনগণ ক্ষমতার মালিক, কিন্তু ওনাদের ভাষা এরকম না। আমরা ক্ষমতায় আছি, আগে বললাম ক্ষমতায় ছিলাম। এই যে আপনার রাজ খাওয়ানোর ছবি দেখা যায় না, দুইটা একজন হাত বাড়ায় আছে, যে এ হলো ওনারা দুই পার্টি, আর বাকি যে সমস্ত এগুলি শোয়ানো রাখছে এগুলির পাবলিক। ফলে এইভাবে দেশের অবস্থা দাঁড় করে রাখছে। সেই জন্য আমরা বলছি যারা ক্ষমতার মালিক তাদেরকে ওই বোর্ড বানিয়ে তাদেরকে শোয়া রাখা হয়েছে। এই শক্তি জাগ্রত করতে হবে, এবং এই দুইটার বাইরে বিকল্প, যে উনি প্রথম বললেন রাজনৈতিক শক্তি, জনতার শক্তি, সেই শক্তির উত্থান ঘটানো ছাড়া আজকে এই অবস্থার পরিবর্তন। কারণ আপনাদের মতো বিকল্প দলগুলো দিয়ে কি বিকল্প শক্তির উত্থান সম্ভব? মানে মেইন স্ট্রিমের আওয়ামী লীগ, বিএনপি কে বাদ দিয়ে? ইতিহাস কোন সময় স্ট্যাটিক না, বর্তমানে যেটা আছে এটাই চিরস্থায়ী হবে এরকম না। কোরিলেশন অফ ফোর্স চেঞ্জ করতে থাকে। আমাদের দেশের শ্রেষ্ঠ অর্জন হলো আমাদের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যে চেতনা ধারা সৃষ্টি হয়েছিল, সেইটাকে অবলম্বন করেই জাতিকে আবার পুনরায় একত্রিত করা সম্ভব। এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে মুক্তিযুদ্ধের ঝান্ডা বুর্জুয়ারা পদদলিত করলেও আমরা সেটা ধরে অগ্রসর হব। আওয়ামী লীগ আর বিএনপিকে ডিসাইড করতে হবে যে তারা আমাদের সঙ্গে থাকবে কিনা। আমরা আওয়ামী লীগ আর বিএনপির সঙ্গে থাকতে রাজি না, আমরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে থাকব। তারা ডিসাইড করবে যে তারা কতটুক কাছে থাকবে, কতটুক দূরে থাকবে। অসংখ্য ধন্যবাদ মুজাহিদুল ইসলাম সেলিম, আসাদুজ্জামান রিপন এবং খালিকুজ্জামান আপনাকে। দর্শক যারা সঙ্গে ছিলেন তাদেরও। আপনারা জানেন আমরা প্রতিদিন রাজকাহন শেষ করি কোনো এক জনপদের কোনো এক মানুষের সাফল্য গল্প দিয়ে। মৌলভীবাজারের ফতেপুর ইউনিয়নের সোয়াবালি গ্রামের রবি নানা পথের গর্ত ভরাট, আবর্জনা পরিষ্কার আর গাছ লাগানো তার নেশা। সমাজের সকল সমস্যা দূর করাই তার কাজ। দেখে আসি 70 বছরের বৃদ্ধ রবি নানাকে। সকাল হতেই কোদাল আর দা হাতে বেরিয়ে পড়েছেন রবি নানা। 40 বছর ধরে তিনি করে যাচ্ছেন তার কাজ। কোনো কিছুই তাকে পিছু হটাতে পারেনি সমাজ সেবার এই নেশা থেকে। তাইলে আমরা নানারা কি রাস্তা কালাম সাইডে দিয়ে পাশে দিতেন, বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাইন। আমরা ছাত্র জীবন থেকে আমরা দেখতে এরাম যে রাস্তাঘাট ভাঙ্গা টুটা হইলে রবি নানা ঠিকঠাক করিয়া দেন। পারিশ্রমিক বা কারো কাছ থেকে প্রশংসা পাওয়ার কোনো প্রত্যাশা নেই তার। মানুষের উপকার হবে এতটুকুতেই তার মনের শান্তি। এলাকার শিক্ষার্থী ও যুবকরা তাকে আদর্শ মানছে, অনুপ্রেরণাও পাচ্ছে।
তো আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখছি। সমাজ সেবা বলতে কাকে বোঝায়? রবি আঙ্কেলকে দেখলে বোঝা যায় যে আসলে উনি একজন সমাজের সেবক। প্রতিদিন নিঃস্বার্থভাবে কারো কাছে হাত পাতে কিছু নেন না, নিঃস্বার্থভাবে মানুষের উপকারের জন্য রাস্তাঘাটে কাজ করতেছেন। কাজ না করলে অসুস্থ হয়ে পড়েন রবি। আর রবি মিয়ার সামাজিক কাজ নিয়ে গর্বিত তার সন্তানেরা। তো বাধা আপত্তি দিলে দেখি তাই অসুস্থ করি, বাধা আপত্তি দিই না, দিই তাই কাজ করেন বউ তাক থাকি, তাহলে আমরা গরিব খুব কষ্ট করা শ্রম দিরা তান খামল লাগি আমরা গর্ববোধ করি। মানুষ উপকৃত হলে শান্তি পান রবি মিয়া। এভাবেই সমাজ ও মানুষের জন্য জীবনের বাকি সময়টুকু কাজ করে যেতে চান তিনি। কোনোদিন একটা রুটি খাই, কোনোদিন 3 নুকা 4 নুকা 5 নুকা, আমার চুড়া পেঁয়াজ দিলে আমার ভালো হয়। খাম আমি হতাম দিন, আমি $2 হতাম, বেটা পুত্রীরা খাবাইতাম, নিজে খাইতাম, এখানে খবর ওখানে না। শুধু ফতেপুর নয়, পাশের মুন্সিবাজার উত্তরভাগ ইউনিয়নের কয়েকটি গ্রামে এভাবে কাজ করছেন তিনি। পুরো এলাকায় সামাজিক কাজের উদাহরণ সৃষ্টি করেছেন এই রবি মিয়া। ডিবিসি নিউজ ডেস্ক। আপাতত বিদায় রাজকাহন থেকে। প্রতিদিন রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।